শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, সমাধিতে দোয়া মোনাজাত, দেশ গঠনে বাবার পথেই হাঁটতে চান ছেলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন তার রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তারই অংশ হিসেবে আমরা আজকে দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি। সীমাবদ্ধতা সত্ত্বেও জুলাই থেকেই ধাপে ধাপে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত, সুবিধা পাবেন পেনশনভোগীরাও। বাজেটে থাকছে নির্দেশনা। বেতন ভাতা এটা তো পরিশোধ করতেই হবে, কাজেই সেক্ষেত্রে যেটা হবে যে অন্যান্য যে ব্যয়ের খাতগুলো আছে সেখানে হয়তো শর্টফল পড়বে। ছুটি শেষে ঢিলে ঢালাভাবে ঢাকা ফিরছেন নগরবাসী। আজও রাজধানী ছাড়ছেন অনেকে। কোরবানির পর তৃতীয় দিনেও অনেক এলাকায় সরানো হয়নি বর্জ্যের স্তূপ। পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে পৌঁছালেন 419 হাজি। আজ 12টি ফ্লাইটে আসবেন আরো 5015 জন। বাংলাদেশ বিমানও অনেক সাপোর্ট দিয়েছে আমাদের। প্রার্থনা করলাম নিজের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুপক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত। ফরিদপুরের ভাঙ্গায় ফেসবুক পোস্ট নিয়ে সংঘাত, দুই গ্রামবাসীর মারামারি। হাম উপসর্গে 3 জেলায় আরো 5 শিশু প্রাণহানি। 8 দিন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় 3 জুন পূর্ণাঙ্গ রিপোর্ট দিবে তদন্ত কমিটি। ইনকোয়ারি কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। হাসপাতালটির অবস্থানগত, ওয়ার্ডের অবস্থানগত সাইট, ওয়ার্ডের ভিতরে ব্যবহৃত জিনিসপত্র। 3 তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো, তখন আপনাদেরকে আমরা রিপোর্টটা জানাবো। অনিশ্চয়তার দোলাচলে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি, খসড়া প্রস্তাবে অনুমোদন দেননি ট্রাম্প। ইরানের দাবি চূড়ান্ত হয়নি সমঝোতা স্মারক। আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10:30 নাগাদ সমাধিস্থলে পৌঁছান তারেক রহমান। সরকার প্রধান হিসেবে প্রথমে কবর জিয়ারত করেন তিনি। এ সময় 3 বারের প্রধানমন্ত্রী ও মা খালেদা জিয়ারও রুহের মাগফিরাত কামনা করেন তিনি। এরপর ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সমাধিতে। পরে দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের সাথে সমাধিতে দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জানান গভীর শ্রদ্ধা। শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করছেন প্রধানমন্ত্রী। পল্লবীতে খাদ্য বিতরণকালে তিনি বলেন, জিয়াউর রহমান শিখিয়ে গেছেন কিভাবে দেশ গঠন করতে হয়। দেশের সেবা এবং মানুষের পাশে দাঁড়ানোই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রধান লক্ষ্য। তার দেখানো পথেই দেশ গঠন করতে হবে, এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এদিকে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্মরণে 25 মে থেকে জুনের 1 তারিখ পর্যন্ত 8 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর প্রতিটি ওয়ার্ড এবং ঢাকার বাইরেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। তার রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তারই অংশ হিসেবে আমরা আজকে দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, কিভাবে দেশকে গঠন করতে হয়। একদলীয় শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের প্রতীক ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতির 45তম শাহাদাত বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানোর আগে এই কথা বলেন। একদিকে রাজনৈতিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বক্সাল থেকে ফিরিয়ে নিয়ে আসা,
অন্যদিকে অর্থনীতি একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ বলে আমি মনে করি। জিয়াউর রহমানের দেখানো পথেই বিএনপি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, জনপ্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি সরকার। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি। আর স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। এবার ঈদে বাড়ি ফেরার খবর জানাবো। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী। তবে লম্বা ছুটি থাকায় ফেরার চাপ তুলনামূলক কম। সোমবার থেকে অফিস আদালত খুলবে, তাই অনেকে আগে ভাগে কর্মস্থলে ফিরছেন। অন্যদিকে যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি তারা এখন পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে একদিকে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়, অন্যদিকে ঢাকা ছাড়ছেন অনেকে। ফলে স্টেশন জুড়ে ছিল ব্যস্ততা। এছাড়া সকাল থেকে যাত্রী চাপ ছিল আন্তনগর বাস কাউন্টারগুলোয়। সংশ্লিষ্টরা বলছেন, সকাল থেকেই ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীর চাপ মোটামুটি, তবে এখনও রাজধানীতে ফেরা মানুষের চাপ শুরু হয়নি। তাদের দাবি, কাল রোববার হওয়ায় রাতের গাড়িগুলোতে থাকবে যাত্রী চাপ। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরাও। শাশুড়ি কখনো বাড়িতে যায় না, তো ওনাদের ওরকম ভাবে ছুটিও হয় না। ঈদের যে ছুটিটা, ওই মুহূর্ততে আনন্দ করতে যাচ্ছি বাড়িতে। 31 তারিখ থেকে ওদিক থেকে খুব চাপ পড়বে। আজকেও আপ ডাউন গাড়ি মোটামুটি আর কি ওরকম চাপ হবে না। আত্মীয় স্বজনের সাথে যাচ্ছি দেখা করতে, ঘুরে আসি। কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ঐশী, যারা ঘরমুখো হয়েছিলেন ঈদে, তারা তো আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন। তো এই যাত্রার সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? কোনো ধরনের অনিয়মের অভিযোগ আপনার চোখে পড়েছে কিনা? মারফি, ফেরার প্রবণতা কিছুটা কম এখন পর্যন্ত। যেমন সকালে আমি বিভিন্ন আন্তনগর বাস কাউন্টারে ছিলাম, সেখানেও দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত ঢাকা ছাড়ছেন বেশ ভালো সংখ্যক মানুষ। তবে ফেরার সেইভাবে চাপ এখনও শুরু হয়নি। ট্রেনের ক্ষেত্রেও তাই। কিছুক্ষণ আগে 2টি ট্রেন ছেড়ে গেছে, ফলে এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর সংখ্যা সেভাবে নেই। তবে সকাল থেকে আমি দেখেছি বেশ ভালো চাপ ছিল ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাওয়া মানুষদের, বাড়ি ফেরা মানুষদের। তারা বলছিলেন যে ভিড় এবং ঝুঁকি এড়াতেই মূলত ঈদের পরে এই যাওয়া, এবং যারা ফিরছেন তারা বলছিলেন যে ফিরতি পথেও ঠিক একই রকম ঝক্কি এবং একই রকম ভিড়ের যেই ভোগান্তি সেটি হতে পারে। এই কারণে তারা আগে ফিরছেন। অনেকের রোববার আগামীকাল, ফলে আগামীকাল থেকে অনেকের কর্মদিবস শুরু হচ্ছে, ফলে সেই একটি জায়গাও আছে দ্রুত ফিরে আসার। তবে অনিয়মের কথা যদি বলি, বেশ কিছু অনিয়মের খবর এখন পর্যন্ত আমার চোখে পড়েছে। কারণ সকালে এসে আমি বাস কাউন্টারে গতকালও যেমন দেখেছি যে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ হচ্ছিল। ট্রেনের ক্ষেত্রে আজকে অভিযোগ পেয়েছি যে প্রায় 100 টাকা ভাড়া বেশি নেওয়া হয়েছে ট্রেনের ক্ষেত্রে, তেমন অভিযোগ পেয়েছি। তবে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি সচরাচর রেলওয়ে কর্তৃপক্ষের। তবে এখন পর্যন্ত খুব বড় ধরনের অব্যবস্থাপনা নজরে পড়েনি। যাত্রীরাও মোটামুটি সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মোটা দাগে স্বস্তি প্রকাশ করেছেন। ঐশী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সরকারি কর্মচারীদের জন্য আসছে সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর বাড়ছে বেতন, তবে সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত বৃদ্ধি হচ্ছে না। জুলাই থেকে ধাপে ধাপে বেতন বৃদ্ধির চিন্তা করছে সরকার। আসন্ন বাজেটে এই বিষয়ে থাকবে দিক নির্দেশনা। কর্মচারীরা বলছেন, আয়ের তুলনায় ব্যয়ের ব্যবধান অনেক। মূল্যস্ফীতির কারণে বেতন দিয়ে জীবন নির্বাহ করা কঠিন। বিশ্লেষকরা বলছেন, বেতন বৃদ্ধি দরকার, কিন্তু অর্থায়ন হবে কোথা থেকে? আয় বৃদ্ধি না হলে সংকুচিত হবে ব্যয়ের খাত। রিমন রহমানের রিপোর্ট। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ভর্তুকি দামে টিসিবির পণ্য বিক্রির দৃশ্য। বাজার থেকে কিছুটা কম দামে তেল, ডাল, চিনি নিতে সরকারি কর্মচারীদের ভিড়। নিয়মিতই থাকে এমন জটলা। দাপ্তরিক কাজ ফেলে কর্মচারীরা পণ্যের জন্য লাইন ধরেন, কারণ দামের সঙ্গে আর কুলিয়ে ওঠা যাচ্ছে না। 15 দিনেই শেষ হয় বেতন। পে স্কেলটা না দিলে আমরা চলতে পারতেছি না। আমাদের 15 দিন পরে আমাদের টাকা শেষ, বেতনের টাকা শেষ। ছেলে মেয়ের লেখাপড়া থেকে শুরু করে সব কিছুই এখন ঊর্ধ্বগতিতে। সব কিছুরই দাম বাড়ছে, বেতন বাড়েনি।
এটাই বাস্তব সত্য কথা। আর এই সরকার আমাদেরকে বলছে যে দিবে, পে স্কেল দিবে। আমরা আশাবাদী যে এই সরকার অতি তাড়াতাড়ি পে স্কেল ঘোষণা দিবে। সরকারি কর্মচারীদের বড় অংশেরই এমন দুরবস্থা। দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতিতে হাসপাস অবস্থা, বাড়ছে আয়ের সঙ্গে ব্যয়ের ব্যবধান। সরকারি চাকরিজীবীদের বেতন পর্যালোচনায় গেল বছরের জুলাই মাসে পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের জানুয়ারিতে জমা হয় সেই কমিটির রিপোর্ট। 2 বছর আগে জিনিসের যে দাম ছিল, 1 বছর আগে জিনিসের দাম যে ছিল তার থেকে তো এখন দাম অনেক বেশি। দেবো বলে যদি ঘোরায় জালে পারে তো আর এটা ঠিক হবে না। জাকির আহমেদ খান কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন 20 স্কেলের চাকরিজীবীদের মূল বেতন সুপারিশ করা হয় 20,000 টাকা। চলমান সর্বনিম্ন বেতন 8,250 টাকা। সর্বোচ্চ প্রথম স্কেলের মূল বেতন এখন 78,000 টাকা। ওই বেতন বৃদ্ধি করে সুপারিশ করা হয় 1,60,000 টাকা। গড়ে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয় 100 থেকে 140%। অর্থের সীমাবদ্ধতা থাকলেও আগামী অর্থবছর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। 3 অর্থবছরে 3 ধাপে দেয়া হবে বর্ধিত বেতন ও ভাতা। প্রথম 2 অর্থবছরে দেয়া হবে 50% করে মূল বেতন, আর তৃতীয় অর্থবছরে দেয়া হবে ভাতা। প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে নীতিগত সম্মতি দিয়েছেন। অল্প আয়ের মধ্যবিত্ত সেটা সরকারি খাতে চাকরি করুক বা বেসরকারি চাকরি করুক, সকলের অবস্থাই কিন্তু অনেকটাই শোচনীয় হয়ে গেছে আর কি মূল্যস্ফীতির কারণে। কাজেই ডেফিনেটলি একদিক দিয়ে সরকারি কর্মচারীদের বেতন স্কেল বাড়ানোর একটা যৌক্তিকতা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে ফেব্রুয়ারি মাসে, এখন তাদেরকে তো গোটা জিনিসটা গুছিয়ে নিয়ে এইটাকে বাস্তবায়ন করলে সেটা তাদের জন্য ভালো হবে। পেনশনভোগীদের পেনশনের হারও বাড়ছে। মাসে 20,000 টাকার কম পেনশনভোগীর বৃদ্ধি হতে পারে 100%। মাসে যারা 20 থেকে 40,000 টাকা পেনশন পান তাদের পেনশন বৃদ্ধি হতে পারে 75%। পে স্কেল বাস্তবায়নে আগামী অর্থ বছরে দরকার 35,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে এই খাতে বরাদ্দ আছে 84,000 কোটি টাকার বেশি। প্রশ্ন হচ্ছে, ব্যয় বাড়লেও আয়ের পথ কতটা নিশ্চিত? বেতন ভাতা এটা তো পরিশোধ করতেই হবে, এটা তো মানে টাকা অভাব অর্থায়নের কারণে এটা তো বন্ধ করা সম্ভবপর নয়। কাজেই সেক্ষেত্রে যেটা হবে যে অন্যান্য যে ব্যয়ের খাতগুলো আছে সেখানে হয়তো শর্টফল পড়বে, সেখানে হয়তো কাটছাট করতে হবে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বছরে ব্যয় হচ্ছে 1,30,000 কোটি টাকার বেশি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর নারিন্দা এলাকায় বেশ কিছু গলিতে কোরবানির বর্জ্য স্তূপ হয়ে পড়ে আছে। গত 2 দিন ধরে বর্জ্য পরিষ্কার না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। দুর্গন্ধের রীতিমতো তারা নাজেহাল। স্থানীয়রা বলছেন, কোরবানির হাটের ময়লার পাশাপাশি পশুর বর্জ্য স্তূপ হয়ে পড়ে আছে, অথচ 2 দিন ধরে সিটি কর্পোরেশনের কোনো পরিচ্ছন্নতা কার্যক্রম তারা দেখেননি। এর আগে শনিবারের মধ্যে রাজধানীকে পুরোপুরি পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 সিটির প্রশাসক। শুক্রবার বিকেলে নগরীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে বেরিয়ে অনিয়ম চোখে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই ময়লাটি কালকার, এটা যে গুরু জগৎ দিয়ে দিয়ে মাথা আর চামড়া এদিকে রাখছে। হাত লাগে অন্তত পরিষ্কার করতে, ঈদের দিন অন্তত পরিষ্কার করে না অন্তরিক বাজার। মনে করেন ক্যালকাতে জমাইছে, পরশু দিনকে ফালাইছে, পরশু দিন ফালাইয়া সিটি কর্পোরেশন গাড়ি লয়ে গেছে, ঈদের দিন কাপড় নিয়ে গেছে। এরপরে আজকের থেকে কোনো সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেই। কোরবানির পশুর বর্জ্য এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের খবর আমরা জানবো সহকর্মী রাব্বি হোসেনের মাধ্যমে। তিনি আছেন রাজধানীর হাতিরপুল এলাকায়। রাব্বি, রাজধানীর বর্জ্য অপসারণের কাজ শেষ হয়েছে কিনা এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। মারফি, 2 সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছিলেন যে শনিবারের মধ্যেই রাজধানীর কুরবানির পশুর বর্জ্য তারা অপসারণ করবেন। যদিও মাঠের বাস্তবতা হলো এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় কুরবানির বর্জ্য পড়ে আছে। আমরা সকাল থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি, বিভিন্ন অলিগলিতে গিয়েছি, সেখানেও দেখেছি যে বর্জ্য পড়ে আছে, পরিচ্ছন্নতার কার্যক্রম এখনও চলমান রয়েছে। আমি হাতিরপুলে আছি, পাশেই ধানমন্ডি থেকে কিছুক্ষণ আগে আসলাম, সেখানেও বর্জ্য অপসারণের কার্যক্রম আমরা দেখলাম। তবে স্থানীয়রা অভিযোগ করছেন আমাদের কাছে যে সিটি কর্পোরেশনের যে উদ্যোগ থাকার কথা, অর্থাৎ তোড়জোড় করে এই ময়লা অপসারণ করে নগরবাসীকে ঈদের আনন্দটা যাতে
আনন্দর মতোই দেয় সেই বিষয়ে তারা অভিযোগ করছেন যে সেটা তারা পাননি। কারণ এই যে অলরেডি আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যেই ময়লা আবর্জনা পড়ে আছে, বর্জ্য পড়ে আছে, সেটি ছড়িয়ে গিয়েছে। ছড়িয়ে যাওয়ার পরে যারা শিশু রয়েছেন বা যারা বয়স্ক রয়েছেন তাদের মধ্যে রোগ জীবাণু ছড়ানোর একটি আতঙ্ক কিন্তু রয়েছে। তবে সিটি কর্পোরেশন বলছে যে গত 3 দিনে 28,000 টন বর্জ্য তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ডাম্পিং করেছেন চূড়ান্তভাবে। সেই কার্যক্রম এখনো চলমান রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে যে বর্জ্য অপসারণের কার্যক্রম সেটি দেখছি। সিটি কর্পোরেশনে যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারাও সেখানে অপসারণের কার্যক্রম এখনো চলমান রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তবে গুরুত্বপূর্ণ জায়গায় যেই জায়গাগুলোতে হাট বসেছিল রাজধানীর, সেই জায়গায় আশেপাশে অনেকে কুরবানি দিয়েছেন। হাটের ময়লার সাথে কুরবানির যে বর্জ্য রয়েছে সেটিও একসঙ্গে হওয়ায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে নগরবাসী। রাব্বি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে পৌঁছালেন 419 জন হাজি। সকাল 10:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি সৌদির স্থানীয় সময় রাত 12:10 জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় প্রধান ফিরতি ফ্লাইট সাউদিয়া এয়ারলাইন্সের SV5806 ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার যাত্রা। প্রথম দিন মোট 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5,434 জন হাজি। তাদের স্বাগত জানাচ্ছেন বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবতরণের পরেই প্রত্যেক যাত্রীকে দেয়া হচ্ছে 5 লিটার করে জমজমের পানি। গত 17 এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি যে এয়ারপোর্ট ছিল ওখানে আমরা অনেক সাপোর্ট পাইছি, বাংলাদেশ বিমানও অনেক সাপোর্ট দিয়েছে আমাদের। প্রার্থনা করলাম নিজের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকে, সব মিলে আল্লাহ কাছে প্রার্থনা। হজের পরিবেশ খুব ভালো ছিল, ট্রেনের সব যাতায়াত হয়ে গেছে, সুবিধাজনক ছিল। হজের যে এত কষ্ট আমার লাইফে, আমি এই যে 42 বছর 43 বছর বয়সে আমি কেঁদে ফেলছি। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। সকালে রাজশাহী মহানগরীর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, উত্তোলন করা হয় কালো পতাকা। এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, জিয়াউর রহমানের আদর্শে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সুসংগঠিত করার কাজ করছেন। পরে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বরিশালের দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, দেশকে স্বনির্ভর করতেও নেন নানা পদক্ষেপ। এর আগে সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খুলনায় নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। সকালে কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়, পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সাতক্ষীরার কালীগঞ্জে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। ঢাকা ও সাতক্ষীরার বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনভর দরিদ্র মানুষদেরকে চিকিৎসা সেবা দেন। বিনামূল্যে চিকিৎসা পেয়ে কৃতজ্ঞতা জানান রোগীরা। এছাড়া দেশের অন্যান্য জেলাতেও দোয়া, আলোচনা সভা, খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন, আহত আরও 15 জন। গতরাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে মাদক কিনতে 300 টাকা দেয়। পরে ওই যুবক মাদক না কেনায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এই নিয়ে ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে দুপক্ষের লোকজন টর্চ লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় গুরুতর আহত হয় রায়হান নামের একজন। উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ফরিদপুরের ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামের মানুষ। আহত কমপক্ষে 30 জন। পুলিশ জানায়,
চুমুরদি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মোল্লার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ তুলে সপ্তাহখানেক আগে ফেসবুকে ভিডিও পোস্ট করেন আকরাম শেখ নামের স্থানীয় এক যুবক। উপজেলা সহকারী কমিশনার অভিযুক্ত চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করেন। এই ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় বাবনাতলা বাস স্ট্যান্ড এলাকায় আকরামের সাথে বাকবিতণ্ডা হয় চেয়ারম্যানের ভাই চন্দন মোল্লার। মারামারিতেও জড়ায় তারা। পরে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। আজ সকালে আবার উত্তেজনা ছড়ায়। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভাঙচুর করা হয় 10টি বসতঘর। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হামির উপসর্গে 24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ এবং ফরিদপুরে প্রাণ গেছে আরও 5 শিশুর। এর মধ্যে সিলেটে মারা গেছেন 2 জন। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 41 জন। মোট চিকিৎসাধীন 237 জন। হামির উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 শিশুর। নতুন রোগী ভর্তি হয়েছেন 38 জন। মোট চিকিৎসাধীন রয়েছেন 116 জন। ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেলেও প্রাণ গেছে এক শিশুর। এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী এবং স্বজনদের। হামের প্রকোপ নিয়ে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রথম জ্বর আসছিল, এই 4 দিন 5 দিন ওষুধ খাওয়াইছি ওইখান থেকে দোকাগুল থেকে। কালকে হঠাৎ করে দেখি যে সারা শরীরে হাম বইরে গেছে গায়ে। তো রাত্রে 1টার দিকে আমি এখানে আসছি। চোখ মুজা থাকে, কথা কইতে পারে না, মুখ কিছু খাইতে পারে না। তবে আমরা নবীগঞ্জ ভর্তি আসছিলাম 2 দিন, কোনো উপকার নাই। তবে আমরা কালকে রাখি বলে সকাল আইছি, ওখানে ভর্তি আছে। তখন একটু রেস্ট বাড়ানোর কারণে তারা ওখানে পাঠিয়ে দিছে। এখানে আমার অবস্থাটা বেশি খারাপ, এখন আস্তে আস্তে ঠিক আছে। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন যেহেতু শেষ হয়েছে এবং বাদপড়া শিশুদেরকেও খুঁজে খুঁজে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম চলমান, আমরা আশা করছি অল্প কিছুদিনের ভিতরেই সংক্রমণ কমে আসার কথা। রাজধানীর হাম পরিস্থিতির খবর আমরা জানার চেষ্টা করব। মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনিক। আমরা যাচ্ছি তার কাছে। অনেক, রাজধানীতে হামের বর্তমান পরিস্থিতি কতটা উদ্বেগজনক এবং রোগীর চাপ এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কেমন দেখছেন? মারফি, চিকিৎসা ব্যবস্থার কথা বলছে এই যে আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হামে আক্রান্ত যে সমস্ত পরিবারের সদস্যরা বা উপসর্গ নিয়ে আসা যে সমস্ত রোগীদের পরিবারের সদস্যরা তারা উত্তেজিত হয়ে যাচ্ছেন। চাপটা ঈদের পরে বেশ কিছুটা বেড়ে গেছে, এমনটাই আসলে এখানে যারা সংশ্লিষ্টরা আছেন তারা আমাদেরকে বলেছেন। একটু যদি সংখ্যা ধরে আপনাদেরকে বলতে চাই তাহলে বলতে হয় সর্বমোট আজকে সারাদিনে আসলে 134 জনের মতো নতুন ভর্তি হয়েছে এখন পর্যন্ত। লাইনেও দেখতে পাচ্ছেন এখন অনেক দাঁড়িয়ে আছেন এবং ডিসচার্জ হয়েছে প্রায় 87 জন, অর্থাৎ তাদেরকে ছুটি দেওয়া হয়েছে সুস্থ হওয়ার পরে যারা বাড়ি ফিরেছেন। তার পাশাপাশি 386 জন এখন পর্যন্ত পেশেন্ট এই হাসপাতালে ভর্তি আছে এবং তার মধ্যে 49 জন কিন্তু রয়েছেন আইসিইউতে। আর একটি সংশ্লিষ্ট সূত্রে জানাতে চাই আসলে এখন পর্যন্ত যেহেতু 41 জন পেশেন্ট মারা গেছেন, অর্থাৎ হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছিলেন তাদের শিশুরা, তাই সেক্ষেত্রে আসলে বলা যায় যে এটা ঊর্ধ্বমুখী এবং যেই হামের যেই সংখ্যা সেটা কিন্তু আরো দিনকে দিন বাড়ছে। বিশেষ করে এই কোরবানির ঈদের পরে যারা বাড়ি ফিরবেন বা বাড়ি থেকে ঢাকা ফিরবেন তাদেরও কিন্তু এই উপসর্গর যদি কারো ছোঁয়াচে থাকে এখানে, সেক্ষেত্রে তারও কিন্তু একটা সতর্কতা তৈরি হয়ে যায়। একটু জানিয়ে রাখতে চাই মারফি, আসলে বিষয়টা যেটি হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বড়দের এবার হাম হওয়া শুরু হয়েছে। আমরা দেখেছি প্রায় 4 থেকে 5 জন বড় পেশেন্ট অর্থাৎ অ্যাডাল্ট পেশেন্ট কিন্তু এখানে ছিলেন। তো সবকিছু মিলিয়ে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই আসলে এই হামের উপসর্গে একটা ঝুঁকিতে রয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। রাজধানীর মগবাজারের রাতদিন হাসপাতালে 6 নবজাতকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় 4 দিন বৃদ্ধি করা হলো। 3 জুন দেওয়া হবে পূর্ণাঙ্গ রিপোর্ট। নিহত শিশুদের মায়েদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন না হওয়ায় সময় বৃদ্ধি করা হয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রাথমিক তদন্তে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় 2 ঘন্টা এসি বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। গত 27 মে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে একই ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে ছড়ায় উদ্বেগ উৎকণ্ঠা।
ঘটনার পরই কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও অগ্রগতি পর্যালোচনায় সকালে স্বাস্থ্য অধিদপ্তরে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। করেন তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিক অনুসন্ধানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় 2 ঘন্টা এসি বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি সেখানে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকার বিষয়টিও উঠে এসেছে। এসি বন্ধ ছিল, কয়েক ঘন্টা ছিল বন্ধ। ঘন্টার জন্য একটা মায়ের রিকোয়েস্টে 2টা থেকে 4টা পর্যন্ত এসিটা বন্ধ ছিল। ঘরে কোনো ভেন্টিলেশন সিস্টেম ছিল না। কথাগুলি এসে সবই আমি রিপোর্টে দেখেছি, পয়েন্ট যেগুলি অবজার্ভ করা হয়েছে দেখেছি। তদন্ত প্রতিবেদন প্রায় প্রস্তুত বলেও জানান মন্ত্রী। তবে পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য নিহত নবজাতকদের মায়েদের সাক্ষ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কারণেই বাড়তি সময় প্রদান। মাগুলির সাথে ওই তখনকার পরিস্থিতিটা ওনাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিতে হবে, যেই কারণে তদন্ত কমিটি এই অসম্পূর্ণ বিদায় তদন্তটা মায়েরা নাই বিদায় 3 দিন সময় চেয়েছে। দ্য লাস্ট টাইম 3 দিন আমরা সবাই মিলে আমরা ঐক্যমত হয়ে 3 দিন সময় দিচ্ছি। তদন্তে কারো অবহেলা বা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা কাউকে ছাড় দেব না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী বাবা ছেলের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহ শহর থেকে সিএনজি চালিত অটোরিকশায় স্ত্রী, 2 ছেলে ও শ্যালিকাকে নিয়ে হালুয়াঘাটের বাড়িতে যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সিএনজিটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নিহত হন জাহাঙ্গীর আলম ও তার ছোট ছেলে রোহন মিয়া। সিএনজিতে থাকা অন্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে টাঙ্গাইলের কালীহাতীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে আহত হয়েছেন 17 যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঈদের ছুটিতে জমজমাট দেশের বিভিন্ন পর্যটন স্পট। পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন ভ্রমণ পিপাসুরা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা, লাবণী, কলাতলী সহ প্রতিটি পয়েন্ট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। হিমছড়িতেও ঘুরতে যাচ্ছেন অনেকে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, গত 2 দিনের তুলনায় আজ ভ্রমণ পিপাসুদের ভিড় আরও বেড়েছে। ঈদের ছুটি উপভোগ করতে অনেকে ছুটছে 3 পার্বত্য জেলায়। সময় কাটাচ্ছেন প্রকৃতির সান্নিধ্যে। বান্দরবানের মেঘলা, নীলাচল, খাগড়াছড়ির আলুটিলা, জেলা পরিষদ পার্ক, রাঙামাটির কাপ্তাই লেক এবং সাজেকে ভিড় বেড়েছে পর্যটকদের। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতেও পরিবার পরিজন নিয়ে ঘুরছেন অনেকে। আন্তর্জাতিক সংবাদ। এখনও অনিশ্চয়তার দোলাচলে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। আলোচকরা সমঝোতার কথা জানালেও খসড়া প্রস্তাবে অনুমোদন দেননি ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্ত ছাড়াই সিচুয়েশন রুমের জরুরি বৈঠক ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কোনো সমঝোতা স্মারকই চূড়ান্ত হয়নি জানিয়েছে তেহরান। গেল 1 সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বারবারই বলেছেন ইরানের সাথে চুক্তির কাছাকাছি তারা। 60 দিনের যুদ্ধবিরতির লক্ষ্যে সমঝোতার কথাও জানিয়েছিলেন মার্কিন আলোচকরা। বলা হয়েছিল এবার কেবল ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা। ইরান ইস্যুতে শুক্রবার জরুরি বৈঠক হয় সিচুয়েশন রুমে, কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে আলোচনার পরও চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি ট্রাম্প। শেষমেশ খসড়া প্রস্তাব নিয়ে ঝুলন্ত পরিস্থিতিতেই বৈঠক ত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এখনও চুক্তির বিষয়ে আশাবাদী হোয়াইট হাউস কর্মকর্তারা। বিকল্প হিসেবে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। দাবি, আগের চেয়েও যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। আমাদের যুদ্ধের সক্ষমতা এখন আগের চেয়েও বেশি। অস্ত্রশস্ত্রের ভান্ডার আগের চেয়েও সমৃদ্ধ। প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র গোলাবারুদ রয়েছে আমাদের। কেবল দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন রয়েছে। কাগজে কলমে চুক্তি না হওয়া পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কথায় বিশ্বাস নেই ইরানের নেতাদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোজা সাপটাই জানিয়ে দিয়েছেন, বার্তা আদান প্রদান চললেও আসলে কোনো সমঝোতা স্মারকই চূড়ান্ত হয়নি।
আমাদের স্বার্থ এবং জনগণের অধিকারের ভিত্তিতে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেই। বার্তা আদান প্রদান চলছে, কিন্তু কোনো সমঝোতা চূড়ান্ত হয়নি। পরমাণু কর্মসূচির মতো ইস্যুগুলো তুলে ধরা হয়েছে, কিন্তু আমি গুরুত্ব দিয়ে বলতে চাই আমরা যুদ্ধের রীতি টানার দিকে ফোকাস করছি এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করছি না। ইরানের গণমাধ্যম বলছে দেশটির জব্দকৃত সম্পদ ছাড়, পরমাণু কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের মতো ইস্যুগুলোতে এখনও রয়ে গেছে দ্বিমত। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ব্যর্থ এবং অপদার্থ আখ্যা দিয়েছেন ইরানের সাধারণ মানুষ। ট্রাম্পের নীতি এবং ইরানের হামলার প্রতিবাদে শুক্রবার তেহরানের ইনকিলাব স্কোয়ারে বিক্ষোভে নামেন শত শত মানুষ। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে ক্ষোভ জানান তারা। এ সময় হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের শর্ত নাকচ করেছেন ইরানিরা। বিক্ষোভে উত্তাল ইনকিলাব স্কয়ার। যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে ইরানের জনগণ। শুক্রবার রাজধানী তেহরানে আবারও রাস্তায় নামে শত শত মানুষ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি বা আলোচনার বিষয়ে ট্রাম্পের অবস্থান অস্পষ্ট ও অবিশ্বাসযোগ্য। তাদের দাবি ওয়াশিংটনের চাপ নীতি ব্যর্থ হয়েছে আর ট্রাম্পের বক্তব্য বাস্তবতার সাথে মিলছে না। ট্রাম্প যা বলছেন তা যদি সত্যি হয় তবে তা প্রমাণ করে যে তার অবরোধ ব্যর্থ হয়েছে। তিনি আমাদের পরাস্ত করতে পারেননি এবং আর অপমানিত না হওয়ার জন্য তিনি বলছেন যে আমরা ও অবরোধ তুলে নিচ্ছি। এখন দেখতে হবে তিনি কতটা সত্যবাদী। অন্যদিকে প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের যে শর্ত দেওয়া হয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেন বিক্ষোভকারীরা। আমরা কোনোভাবেই আমাদের ইউরেনিয়াম হস্তান্তর করব না। সমৃদ্ধ ইউরেনিয়ামের আধ্যাত্মিক ও বস্তুগত উভয় দিক থেকেই উচ্চ মূল্য রয়েছে। এটা আমাদের মাটিরই একটি অংশ। এটা ইরানি জাতির সম্পত্তি এবং আমরাই এই সিদ্ধান্ত নেব। আমাদের কথাই আমাদের নেতার কথা। হরমুজ প্রণালী অবশ্যই বন্ধ রাখতে হবে। যতক্ষণ না আমাদের নেতা অন্য কোনো ঘোষণা দিচ্ছেন, আমরা একই কথা বলতে থাকব। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই ট্রাম্পকে অপদার্থ আখ্যা দিয়ে বলেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তার নিজস্ব কোনো অবস্থান নেই। প্রথমত, এটা শুধু আমার একার মতামত নয়, সারা বিশ্ব বলছে সে একজন পাগল এবং বোকা লোক। সে তার কথা রাখে না, সে একজন পুরোপুরি মিথ্যাবাদী এবং নিজ প্রকৃতির লোক। সে শুধু আজে বাজে কথা বলে। সে যা বলে আমরা তাতে কান দিই না এবং আমরা আমাদের নিজেদের কাজ চালিয়ে যাই। এই মন্তব্যগুলো বিক্ষোভকারীদের রাজনৈতিক অবস্থান ও ক্ষোভের প্রতিফলন, যা চলমান উত্তেজনার মাঝে নতুন করে কূটনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াড সাজিয়েছে আর্জেন্টিনা, কিন্তু শিরোপা ধরে রাখার মিশনে কতটা সফল হবে বর্তমান চ্যাম্পিয়নরা, সেই প্রশ্নও উকি দিচ্ছে সমর্থকদের মনে। বিশ্বকাপ, কোপাসহ টানা ট্রফি জয়ের মানসিকতা আশা জাগালেও শিরোপা ধরে রাখার চাপ যোগাতে পারে মেসির দলকে। এমনকি অতিরিক্ত মেসি নির্ভরতাও কাল হতে পারে আলবিসেলেস্তাদের জন্য। 1962 সালের পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি কোনো দল। তাই আর্জেন্টাইন ভক্তদের মনেও উকি দিচ্ছে সেই একই প্রশ্ন, লিওনেল মেসি কি পারবেন আবারও সোনালি ট্রফি নিয়ে ঘরে ফিরতে? এই সম্ভাবনায় সবচেয়ে বড় রসদ নিঃসন্দেহে দল হিসেবে আলবিসেলেস্তাদের সাম্প্রতিক পারফরম্যান্স ও অভিজ্ঞতা। গেল কয়েক বছরে মেসির নেতৃত্বে যে দলটি এরই মধ্যে জিতেছে কাতার বিশ্বকাপ, 2টি কোপাসহ একটি ফিনালিসিমা। শিরোপা ধরে রাখার মিশনে বাড়তি আত্মবিশ্বাস দেবে ট্রফি জয়ের এই মানসিকতা। গোলবারে আস্থার নাম নিঃসন্দেহে এমি মার্তিনেজ। রক্ষণভাগে কিছুটা ঘাটতি থাকলেও স্বস্তির কারণ হতে পারে মাঝমাঠ। ফার্নান্দেজ, অ্যালিস্টার, লো সেলসোরা আছেন সেরা ছন্দে। আক্রমণ ভাগে দলের কাণ্ডারি মেসি হবেন বড় ত্রাতা। বিকল্প হিসেবে আলভারেজ, লোপেজ, নিকোরাও মুখিয়ে সামর্থ্যের প্রমাণ দিতে। তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় স্বস্তি নিঃসন্দেহে ডাগ আউট, যেখানে আছেন লিওনেল স্কালোনি নামের এক ম্যাজিশিয়ান, যার ঠান্ডা মাথার কৌশলে ধরা দিয়েছে অধরা সব ট্রফি।
তারপরও কোনো প্রেডিকশনেই বাজির ঘোড়া হতে পারেনি আকাশী নীলরা। সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ফ্রান্স, স্পেন ও পর্তুগালের নাম আসলেও সে তালিকায় নেই এলেমটেনের আর্জেন্টিনা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া মেসির জন্য নিঃসন্দেহে যা বাড়তি চাপ। সঙ্গে আছে ট্রফি ধরে রাখার মানসিক চাপও। সমৃদ্ধ এক স্কোয়াড নিয়েও সবুজ গালিচায় মেসি খুঁজে ফিরবেন বিশ্বস্ত বন্ধু ডি মারিয়াকে। তার শূন্যতা পূরণে শক্তিশালী বিকল্পও নেই স্কালোনির হাতে। ৩৯-এ পা রাখা মেসিও নেই সেই পুরনো ছন্দে। বয়সের ভার সঙ্গে ফিটনেস ইস্যু, কতটা ডানা মেলতে পারবেন এলেমটেন? বরং মেসি নির্ভরতাই শিরোপা জয়ের পথ কঠিন করে তুলতে পারে আকাশী নীলদের। আলবিসেলেস্তাদের বিশ্বকাপ স্কোয়াডের গড় বয়স 27.5 বছর। অভিজ্ঞতা হাতিয়ার হলেও 30 পেরোনো ওটামেন্ডি, অ্যালিস্টার, ডিপলরা পিছিয়ে গতির লড়াইয়ে। সব মিলিয়ে গ্রুপ পর্বের হিসেবটা সহজ হলেও নকআউটে কঠিন সমীকরণ অপেক্ষা করছে মেসির আর্জেন্টিনার জন্য, যেখানে বাধা হতে পারে ফ্রান্স, স্পেনের মতো ইউরোপের গতিময় দলগুলো, যেমনটা হয়েছিল 2018 বিশ্বকাপ আসরে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।